আমি সঞ্জিদা ওসমান, সেরেন সঞ্জিদার দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে বলেছিলাম গল্প বলতে আমি ভীষণ ভালোবাসি, তাহলে বুঝতেই পারছেন আজকেও আমি একরাশ গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পগুলো কিসের? শুরুতেই আরেকবার একটু মনে করিয়ে দেই, আমি কর্মসূত্রে থাকি সমুদ্রের বুকে জেগে ওঠা একটি চরে, যে চরের নাম ভাসান চর। এই চরে আমরাও এসেছি ভেসে ভেসে, চরটাও উঠেছে ভেসে ভেসে, এবং এই চরে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার অধিকাংশই আনতে হয় ভাসিয়ে ভাসিয়ে। সো এই চরটা হচ্ছে অনেক নাইয়ের একটা চর। কি কি নেই? ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট নেই, শপিং মল নেই, কোনো রিক্রিয়েশনের উপায় নেই, কিন্তু তারপরে আমরা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকতে হয়, মনটাকে সুস্থ রেখে বেঁচে থাকতে হয়। এই যে মনটাকে সুস্থ রাখার যে উপায়, সেটা এক একজনের এক এক উপায়। কেউ কেউ গান করে হয়তো মনটাকে সুস্থ রাখার চেষ্টা করছে, কেউ আড্ডাবাজি করে, অথবা আমাদের মতো যারা আছি আমরা বই পোকা, আমরা এই আশ্রয়টা খুঁজে নেওয়ার চেষ্টা করি বইয়ের ভাঁজে। তো আজকে আপনাদের সাথে কিছু বইয়ের গল্প করব। প্রথমে বলে রাখি, ভাষাঞ্চরের আনা নেওয়া যোগাযোগ ব্যবস্থা মোটামুটি বেশ কঠিন। এখানে এমন না যে আপনি একটা সিএনজি বা টমটমে করে বাস স্ট্যান্ডে গেলেন, বাসে উঠে গেলেন, আবার ওখান থেকে নেমে আবার গাড়ি। বিষয়টা আসলে তেমন না। আমরা যাই নেওয়া আসা করি না কেন, আমাদেরকে বেশ অনেকটা পথ হেঁটে গিয়ে নিজে ক্যারি করে সেই বিষয়গুলোকে আনা নেওয়া করতে হয়। সো ভাষাঞ্চলে বই আনাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তার উপরে ওয়েদার, সেই বিষয়ে আরেকদিন গল্প করব। আমরা ছুটিতে যখন যাই তখন আমাদের, যেহেতু আমরা অনেক লম্বা ছুটি পাই, 2 মাস পর যখন আমরা পরিবারের কাছে ফিরি, তখন মোটামুটি 9-10-11 দিনের একটা ছুটি পাওয়া যায়। তো সেই ছুটিতে আমার প্রতিবারের একটা ম্যান্ডেটরি টু ডু লিস্ট থাকে, সেটা হলো বাতিঘর। বাতিঘরে যেতে হবে, শাড়ি পরেই যেতে হবে, বেশ অনেকটা সময় বাতিঘরে নীরবে বইদের সাথে কথা বলতে হবে, এবং ফেরার পথে এক গাঁটি বই নিয়ে ফিরতে হবে। এই হচ্ছে আমার প্রতিবারের ছুটির একটা ম্যান্ডেটরি টু ডু লিস্ট। এবারও তার ব্যত্যয় হয়নি, বরং এবার আমি ভীষণ এক্সাইটেড এবং খুশি, কারণ এবারের ছুটিতে আমি বাতিঘরে গিয়েছি মোট 4 বার, এবং 4 বারে গিয়ে বেশ বড় একটা সংগ্রহ হয়েছে, যেটা পুরোটাই এবারে নিয়ে আসতে পারিনি, তবে কিছুটা অংশ এবার নিয়ে এসেছি। সেই বইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি কেউ আগে বইগুলো পড়ে থাকেন, রিভিউ দিবেন কমেন্টে। আপাতত আমি আমার বইগুলো শেয়ার করছি। বাতিঘরের বাইরেও আরো কিছু বই শেয়ার করেছি, কোথা থেকে শেয়ার করেছি সে বিষয়ে জানাচ্ছি। সো প্রথমে চলে যাই এই বইটিতে, নহন্যতে। এবং মজার বিষয় হচ্ছে আরো একটা উপন্যাস আছে এখানে, লা নুই বেঙ্গলি। বইটা আমার পড়া হয়নি, কিনেছি কেবল, তবে একটা রিভিউ দেখে আমি বইটা কিনতে আগ্রহী হয়েছি। সেটা হলো লা নুই বেঙ্গলি লিখেছেন মির্জা এলিয়াত, যিনি একজন প্রেমিক পুরুষ। তিনি কার প্রেমে পড়েছিলেন? মৈত্রেয়ী দেবী। এবং মজার বিষয়টা এখানেই, তিনি তাদের যেই প্রেম ছিল মৈত্রেয়ী দেবী এবং মির্জা এলিয়াদের, সেই প্রেমে বিচ্ছেদের পর প্রাক্তনকে উৎসর্গ করে মির্জা এলিয়াদ লিখেছিলেন লা নুই বেঙ্গলি। এবং এই উপন্যাসটা তিনি লিখেছিলেন অন্য একটি ভাষায়, খুব সম্ভবত ফরাসি ভাষায়, যে কারণে মৈত্রেয়ী দেবী বুঝতেই পারেননি এইরকম একটি উপন্যাস তার প্রাক্তন তাকে নিয়ে লিখেছেন। তবে মৈত্রেয়ী দেবী বুঝতে পেরেছেন অনেক লম্বা একটা সময় পর, প্রায় 50 বছর পর তিনি জানতে পেরেছেন তার প্রাক্তন তাকে নিয়ে একটি বই লিখেছেন আর উপন্যাস লিখেছেন। তো মৈত্রেয়ী দেবীও কম যান না, তখন তার ভেতরের চাপা পড়া প্রেম আবার জেগে ওঠে, এবং তিনি মির্জা এলিয়াদকে রিপ্লাই দিয়ে আরেকটি উপন্যাস লিখেছেন, যার নাম হচ্ছে নহন্যতে। সো আমার কাছে ব্যাপারটা যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো, আমরা টেক্সটের রিপ্লাই দিই, আমরা ইমেইলের রিপ্লাই দিই, আমরা চিঠির রিপ্লাই দিই, কিন্তু উপন্যাসে প্রেম হয় কজনে জানেন? উপন্যাসের রিপ্লাই দিয়ে প্রেম হয়। সো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে এই বইটা যদি পড়তে চাই, সেক্ষেত্রে আগে পড়তে হবে লা নুই বেঙ্গলি, তারপর পড়তে হবে নহন্যতে। এমনটাই আমাকে জানানো হয়েছে যিনি আমাকে এই বইটি রেকমেন্ড করেছেন। তো আমি খুব এক্সাইটেড এই বইটি পড়ার জন্য। পড়ার পর কেমন লাগলো এবং কাহিনী সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমি দেরি করব না। মুভিং অন টু দ্য নেক্সট বুক, হুমায়ুন। ছোটবেলায় বেশ হুমায়ুন ভক্ত ছিলাম। আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, পরীক্ষা শেষ হওয়ার পর সবাই ভ্যাকেশনে যায়, ছুটি কাটায়, ঘুরে বেড়ায়, আর পরীক্ষা শেষ হওয়ার পরে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে কলেজে ভর্তির আগ পর্যন্ত আমি হুমায়ুনের প্রায় 50টারও বেশি উপন্যাস পড়েছি, উপন্যাস গল্প সবকিছু মিলিয়ে। আর একটা ক্রেজি কাজ আমি করেছি, সেটা হলো হুমায়ুনের যেটা মিসির আলী সমগ্র ছিল সেই সময়টাতে, অর্থাৎ 2010-11 দিকে, হ্যাঁ 2010-এর দিকেই, আমি বইটা খুঁজে পাচ্ছিলাম না কোথাও, অথবা পেলেও কেনা হয়ে উঠছিল না, যেহেতু তখন ছোট ছিলাম।
তো আমি কি করেছি, বাবার অফিসের ফটোকপি মেশিন থেকে একজনের কাছ থেকে বইটা ধার করে নিয়ে এসেছি এবং পুরো মিসির আলী সমগ্রটা আমি ফটোকপি করে রেখেছিলাম আমার কালেকশনে পড়বো বলে। সো এই পাগলামোর দিন শেষ হয়ে গিয়েছিল, বড় হয়ে গিয়েছি, অন্যান্য কাজের ভিড়ে কিংবা বই পড়ার অভ্যাসটা যখন একটু একটু চাপা পড়ে যাচ্ছিল, তখন আস্তে আস্তে হুমায়ুনের ব্যাপারে একটু উদাসীন হয়ে গিয়েছিলাম। বাট এবার মনে হলো হুমায়ুনকে আবারও একটু ভালোবাসা দরকার। তো সেই জন্য আমি দুটো বই সংগ্রহে নিয়েছি। দেয়াল, এটা হয়তো অনেকেই পড়েছেন, আমার পড়া হয়নি, আশা করছি এবার পড়তে পারবো। আরেকটা বই হচ্ছে অপেক্ষা, এই বইটাও রেকমেন্ডেড বই। আরেকটা গল্প অ্যাড করি, ভাষাঞ্চলে আমি অনেকটা বইয়ের ফেরিওয়ালার কাজ করি। যেহেতু এখানে বই খুব বেশি অ্যাভেলেবল না, কারো যদি হঠাৎ বই পড়তে ইচ্ছে করে, কোনো বই পড়তে যদি মন চায়, সেক্ষেত্রে তাদের প্রথম জিজ্ঞাসা হয় আমার দিকে। তো আমাকে একজন বেশ অনেকটা লম্বা সময় ধরে বলছিল অপেক্ষা বইটা তার আমার কাছে আছে কিনা, থাকলে সে পড়তে চায়। তো আমার মনে হচ্ছিল যে এই অপেক্ষা পড়ার জন্য কেন সে এত অপেক্ষা করছে। তো সেই জন্য আমি এই অপেক্ষা বইটা সংগ্রহে নিয়েছি। এই অপেক্ষার ভেতর কোন আবেগ অপেক্ষা করছে সেটা আমিও পড়তে চাই, আর যিনি চেয়েছেন এই বইটা শীঘ্রই তার হাতে পৌঁছে যাবে। তো পড়ার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেষ আরেকটা বই, এটাও খুব ইন্টারেস্টিং একটা বই, পূর্ণেন্দু পত্রীর কথোপকথন। এই বইটা কেনার পেছনে এটার যে সারসংক্ষেপ, সেই সারসংক্ষেপ দেখে আমার কাছে বেশ আগ্রহ হয়েছে। আরও একটা কারণ আছে, সেটা পরে বলছি। শুভঙ্কর এবং নন্দিনীর প্রেম, প্রেম চলাকালীন তাদের বেশ কিছু রঙিন কথোপকথন, যে কথোপকথনের সাক্ষী হয়েছিলেন লেখক। তো তিনি তাদের যখন বিচ্ছেদ হয়ে যায়, শুভঙ্কর এবং নন্দিনী যখন বিচ্ছেদ হয়ে যায়, তখন বরাবরের মতোই যেহেতু সাক্ষী ছিলেন, তিনিও আহত হয়েছেন। তবে এইখানে কয়েকটা লাইন আমার খুব ভীষণ পছন্দ হয়েছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সে কারণেই মূলত এই বইটা নেয়ার আগ্রহটা ছিল। সেটা হলো, যখন বিচ্ছেদ হয়ে গিয়েছিল তখন লেখক ভাবছিলেন যে এবার ভেবেছিলাম ঝড়ের অন্ধকারে উড়িয়ে দেই টুকরো এইসব কাগজ। পরে মনে হলো যারা ভালোবাসে, ভালোবেসে জ্বলে জ্বলে পৃথিবীর দিগন্তকে রাঙিয়ে দেয় ভিন্ন এক গোধূলির আলোয়, তাদের সকলেরই অনেক আপন কথা, গোপন কথা রয়ে গেছে এর ভেতর। এমনকি আমার মৃত্যুর পরেও যাদের রক্তে শুরু হবে তুমুল শ্রাবণের চাষবাস, তাদের মুখমণ্ডলগুলো ভেসে উঠল চোখে। অগত্যা ছিন্ন ভিন্ন ওই সব কাগজগুলোকে হেলায় ফেলায় মরতে দিতে পারলাম না আর। শুভঙ্কর ও নন্দিনীর কথোপকথনগুলোকে লেখক যদি হেলায় ফেলায় ফেলে দিতে না পারেন, আমি কি করে দেই? তো সেই জন্যই আমিও সংগ্রহে নিয়েছি কথোপকথন। আর আরেকটা যেটা কারণ আছে, সেটা হলো কিছুদিন ধরে আবৃত্তি চর্চা করছি, আবৃত্তির প্রতি ভালোবাসাটাকে আবার একটু জাগিয়ে তুলছি। তা আমার মনে হলো আবৃত্তির সাথে আমার এই পথ চলা কথোপকথন দিয়েই শুরু হোক। এই ছিল আমার বাতি ঘরের বই কথন। এবার বলি, আর কিছু বই আমি সংগ্রহ করেছি। বই উপহার দিতে আমার ভীষণ ভালো লাগে এবং বিভিন্ন জায়গা থেকে আমি বই কালেক্ট করার চেষ্টা করি। যেই মানুষটাকে আমি বই উপহার দিব তার কেমন বই পছন্দ, তার কেমন পড়তে পছন্দ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু পড়াশোনা করেই তাকে আমি বইটা উপহার দেই। তো এখানে কিছু বই উপহার দিতে গিয়ে আবার মাঝে মাঝে লোভে পড়ে নিজের জন্য দু একটা কিনে ফেলি। তো প্রথমে আসি সাতকাহন। এই বইটা আমার 28 বার পড়া হয়েছে এবং আমার মধ্যে একটা উন্মাদনা আছে এই বইটার জন্য, সে বিষয়ে আরেকদিন বিশদ আলোচনা করব। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলে রাখি, একটা পাগলামি বলতে পারেন। বছরের দুটো সময় আমার এই বইটা পড়ার খুব খেই ওঠে, অর্থাৎ আমার খুব ইচ্ছে করে। একটা হলো শরৎ যাই যাই শীত আসি আসি সময়টাতে, এই সময়টাতে আমার মনে হয় সাতকাহনটা একবার না পড়লেই নয়। আর আরেকটা সময়, যে সময়টাতে আমি বেশ ভেঙে পড়ি, আমার মনে হয় যে আর পেরে উঠছি না যুদ্ধ করতে, হয়তো বা যখন মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকি, তখন মনে হয় যে এই সাতকাহন কিংবা সমরেশ বাবু বোধহয় আমাকে উদ্ধার করতে পারবেন। তো তখন আমার আবার এই আশ্রয় খোঁজার জন্য সাতকাহনটা পড়া হয়। এভাবে করতে করতে মোট 28 বারের মতো বইটা পড়া হয়ে গেছে। এবার যেহেতু শরৎ যাই যাই করছে, হাতে কাছে যে বইটা আছে সেটা শেষ করে আমি আবার ফিরছি সাতকাহনের কাছে। তো এটা উপহারের জন্য মূলত আমার কাছে 3টে আছে সংগ্রহে। কেন আছে সেটা আরেকদিন বলবো। তারপর ওই যে বললাম, লোভে পড়ে মাঝে মাঝে নিজের জন্য কিছু কালেক্ট করে ফেলি। আমার একজন কলিগ আছেন যিনি ভীষণ বিভূতিভূষণের ভক্ত, এবং তার সাথে যখন আলোচনা হয় আমরা শুধু বই নিয়েই আলোচনা করি, আশেপাশে মানুষজন কেটে পড়ে, কারণ আমাদের আলোচনার মধ্যে তারা আসলে কোনো উত্তেজনা খুঁজে পায় না, যেহেতু তারা হয়তো বই পড়ে না বা পছন্দ করে না। সো আমার সেই কলিগের সাথে আলোচনায় আমি বেশ অনেকবার এই বইটার নাম শুনেছি, আরণ্যক। আমার পড়া হয়নি, তো এবার পড়বো বলেই কিনেছি। এবছরের মধ্যে ইনশাল্লাহ আমি সবগুলো বই শেষ করবো। এরপরে আরেকটা বইয়ের দিকে যাই,
এই বইটা উপহারের জন্য। এই বইয়ের ব্যাকগ্রাউন্ড আমি বলে ফেলেছি অলরেডি ন হন্যতে। যেহেতু বইটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, আমি চাই আমি যাকে এটা গিফট করবো তিনিও একটু মজা নিক বা তিনিও একটু আনন্দ পাক এইরকম ইন্টারেস্টিং একটা ভালোবাসার গল্প নিয়ে। তো এইটা ছিল আমার গিফটের বই। এবং সর্বশেষ যে বইটা, আমি জানি না বইটা কেমন হয়েছে, বাট যখন থেকে হচ্ছে ইউটিউবে পার্সোনাল ব্লগ টাইপের ভিডিওগুলো দেখছিলাম তখন থেকেই আমার প্রাজক্তা কোহলিকে ভালো লাগে। তিনি শুনেছেন একটা বই পাবলিশ করেছেন, টু গুড টু বি ট্রু। খুব সম্ভবত এটা একটা রোমান্টিক উপন্যাস। তো আমার ওই অনেকটা কৌতূহলের জায়গা থেকে পছন্দের মানুষের সবকিছুই যদি পছন্দ হয়, হতেও পারে। তো আমি ভাবলাম যে আমার যেহেতু তিনি অনেক পছন্দের একজন ব্লগার, সো তার লেখা বইটা কেমন হবে একটু পড়ে দেখা দরকার। তো এই ছিল আমার আজকের মতো বই কথন। উপহারগুলো খুব শীঘ্রই পৌঁছে যাবে প্রাপকের দ্বারে। আর যেই বইগুলো জমে আছে এই বইগুলো এবছরের টার্গেট। বাকি যে কমাস আছে সেই কমাসের মধ্যেই ইনশাল্লাহ শেষ করব কাজের ব্যস্ততায় ফাঁকে ফাঁকে। সো এই ছিল আমার বই কথন। বইগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আর ভাষান্তরের গল্প তো থাকবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।